সুদ হার অপরিবর্তিত রেখে কাল দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা। সংকোচনমূলক নীতি থেকে সরছে না কেন্দ্রীয় ব্যাংক। অবৈধভাবে ভারতীয় কোম্পানির মাধ্যমে 2 কোটি বই ছাপায় এনসিটিবি। অভিযান শেষে দুদক। বাংলাদেশ ব্যাংকে অভিযুক্ত 25 জনের লকার খুঁজে পায়নি সংস্থাটি। এবং সমস্যার বেড়াজালে বন্দী বরগুনার শুটকি শ্রমিকদের জীবন, নেই সুপেয় পানি, স্যানিটেশন ব্যবস্থা, নিরাপত্তাহীনতা যেন নিত্যসঙ্গী। দর্শক স্বাগত পূবলী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। নীতি সুধার অপরিবর্তিত রেখে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিনিময় হার ব্যবস্থাপনাতেও বড় কোনো পরিবর্তন আসছে না। মূলত মূল্যস্ফীতি সামান্য কমে আসা এবং রিজার্ভ $20 বিলিয়ন স্থিতিশীল থাকায় এমন নীতি ঘোষণা করা হচ্ছে। সোমবার বিকেলে মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতির লাগাম টানতে দায়িত্ব নেওয়ার পর থেকে 3 দফায় নীতি সুদ হার বাড়িয়েছেন নতুন গভর্নর। 8.5% থেকে যা এখন বেড়ে দাঁড়িয়েছে 10%। এতে গ্রাহক পর্যায়ে ঋণ নেওয়ার ব্যয় বেড়ে হয়েছে 15%। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে ব্যবসার ব্যয় বেড়েছে ব্যবসায়ীদের, বিনিয়োগে এসেছে স্থবিরতা। তাই সংকোচনমূলক নীতি থেকে বের না হলেও নতুন মুদ্রানীতিতে সুদের হারে আসছে না পরিবর্তন। আনসার্টেনিটি কিন্তু স্টিল প্রিভেলিং, আনসেফ একটা কিন্তু মাইন্ডসেট কিন্তু আছে, যার জন্য ওভারঅল আপনার ইনভেস্টমেন্টের ডিমান্ডটা কম। আরেকটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট নিয়ে যেহেতু অনেক কথা হচ্ছে, এখন 14-15 হয়তো চলে গেছে, কেউ কেউ বলে 16-17 নাকি হয়েছে। তো এই রেট অফ ইন্টারেস্টে কেউ চিন্তা করতে পারছেন না যে এত মূল্যস্ফীতির হার লাগামহীনভাবে চলেছে যে এটার জন্য আসলে সংকোচনমূলক মুদ্রানীতির বাইরে কোনো আসলে পদক্ষেপ নাই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ ধরে রাখা এবং বিনিময় হারের স্থিতিশীলতা গুরুত্ব পাবে এবারের নীতিতে। তবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে কি পদক্ষেপ থাকছে, বিনিয়োগ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় বা কি হবে তা জানা যাবে সোমবার। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। পাশাপাশি উভয় বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে ডিএসইতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 13 পয়েন্ট কমে অবস্থান নেয় 5165 পয়েন্টে। সূচকের পাশাপাশি ডিএসইতে এদিন আগের কার্যদিবসের চেয়ে লেনদেনও কমেছে 55 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 92টির, কমেছে 240টির এবং অপরিবর্তিত রয়েছে 63টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে চট্টগ্রামের পুঁজিবাজারেও এদিন আগের কার্যদিবসের চেয়ে টাকার অঙ্কে লেনদেন কমেছে 4 কোটি টাকা। ক্ষমতার প্রভাব খাটিয়ে ভারতীয় প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষার 2 কোটি পাঠ্যবই ছাপানো কাজ দিয়েছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এই অভিযোগের সত্যতা যাচাই করতে রোববার সেখানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক বলছে, অভিযান থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুদক মহাপরিচালক সাংবাদিকদের জানান, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে 124 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হবে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপাতে ভারতের একাধিক প্রকাশনা প্রতিষ্ঠানকে কাজ দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ভারতের ছাপানো সেই সব বইয়ের মান নিয়ে তখন সমালোচনাও হয় বিস্তর। ভারতীয় প্রতিষ্ঠানকে প্রায় 50 কোটি টাকার বই ছাপানোর কাজ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে রোববার এনসিটিভিতে যায় দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয়, 2017 শিক্ষাবর্ষে পাঠ্যবই ছাপার টেন্ডারে 17টির সর্বনিম্ন দরদাতা হয় টিপিএস নামের দক্ষিণ কোরিয়ার এক প্রকাশনী। অভিযোগ ওঠে, বিগত সরকারের উচ্চ মহলের ইশারায় সেই কাজ চলে যায় ভারতের হাতে। অনিয়ম এবং দুর্নীতির বিষয়ে মূলত তথ্য অনুসন্ধানের জন্য আমাদের টিম সেখানে কাজ করছেন এবং তাদের প্রতিবেদন পাওয়ার সাপেক্ষে আমরা পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করব। এদিকে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে 124 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটি বলছে, এই বিপুল অবৈধ অর্থের মধ্যে 2টি বিদেশি ব্যাংকের মাধ্যমে 56 কোটি টাকা কানাডায় পাচার করেন তিনি। দুদক জানিয়েছে, মামলা হবে বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার এবং তার 2 সন্তানের বিরুদ্ধেও। অবৈধ সম্পদ অর্জন সহ কানাডায় অর্থ পাচারের অভিযোগ আছে তাদের বিরুদ্ধেও।
শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান, বেসিক ব্যাংক লিমিটেড বিরুদ্ধে 124,93,00,000 টাকারও বেশি মূল্যের গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন এবং অসাধু উপায়ে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে সাবেক গভর্নর আব্দুর রউফ সহ 25 কর্মকর্তার লকার খুঁজতে দুপুরে বাংলাদেশ ব্যাংকে অভিযানে যায় দুদক। তবে সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো ব্যক্তিগত লকার পাওয়া যায়নি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। চাকরি ফেরত চান বিভিন্ন সময়ে চাকরিচ্যুত হওয়া ব্র্যাক ব্যাংকের 2,500-এর বেশি কর্মকর্তা কর্মচারী। রোববার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধনে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। বলেন, বিভিন্ন সময়ে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই 2,668 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে এর আগে তাদের চাকুরিতে পুনর্বহালের জন্য বলা হলেও তা মানেনি বেসরকারি খাতের ব্যাংকটি। পরিবর্তিত পরিস্থিতিতেও বারবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চাকরি ফিরে পাওয়ার আবেদন জানালেও এখনও সাড়া পাননি চাকরিচ্যুত কর্মীরা। আমাদের উপরে যে অন্যায় হয়েছে এটা প্রতিকার আমরা আজ পর্যন্ত পাই নাই। আমরা 1.5 বছর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মন্ত্রণালয়, আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় সব জায়গায় ঘুরছি। একটা ব্যাংকে 2668 জনের মনে করেন যে চাকরিচ্যুত হয়েছে, যেটা পুনর্নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক অর্ডার দিছে, তারপরেও ব্র্যাক ব্যাংক এটা মানে না। সমস্যার বেড়াজালে বন্দী বরগুনার চরাঞ্চলের শুটকি শ্রমিকদের জীবন। নেই সুপেয় পানি, নেই স্যানিটেশন। শ্রমিকরা আক্রান্ত হন বিভিন্ন রোগে, চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত তারা। দিক নির্দেশক বাতি না থাকায় দিকভ্রান্ত হতে হয় সাগরে। নিরাপত্তাহীনতা তাদের নিত্যসঙ্গী। তবে শুটকি কারিগরদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। চরাঞ্চলের শুটকি শ্রমিকদের আদ্যপান্ত নিয়ে সুমন শিকদারের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখব শেষ পর্ব, জানিয়েছেন তানজিনা অন্ত। স্বপ্ন আর বিষাদ দুটি শব্দই জড়িয়ে আছে বরগুনার শুটকি শ্রমিকদের জীবনে। জীবন যুদ্ধে প্রতিনিয়ত হোঁচট খেলেও ঘুরে দাঁড়ানোর স্বপ্নই তাদের বেঁচে থাকার একমাত্র অনুষঙ্গ। বরগুনার বিভিন্ন চরে প্রতি বছর শীতে শুটকি উৎপাদন ও বিপণন ঘিরে 5,000-এর বেশি মানুষ কাজ করে। সুপেয় পানির জন্য তাদের ছুটতে হয় মাইলের পর মাইল। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থায় চিকিৎসাও অনেকটাই নাগালের বাইরে। আমাগো কি এইরকম মানুষ আছে যে আমাগো ডাক্তার ফইরে দেখেন তো আমাগো কি শুকনো, আমরা একটু ওষুধ বড়িও খাইতে পারিনি। এখানে বাথরুম নাই, এখানে টিউবওয়েল নাই, চলার জন্য ভালো রাস্তা নাই। মাছ আনতে সমস্যা, ওই ভাঙ্গি সুতে পড়ে গেছে, বাইরের ব্যাগ হয়েছে, দৌড়ে মানুষের বাড়ি যাওয়া লাগে, একটু পানির পিছনে মানুষের বাড়ি দৌড়ে যাওয়া লাগে। আবার নির্দেশক বাতি না থাকায় মাছ আহরণে যাওয়া জেলেরাও পড়েন ভোগান্তিতে। ঘন কুয়াশায় দিক ভ্রান্ত হয়ে সাগরেই ঘুরপাক খেতে হয় তাদের। মাছ দুগো অনেক নষ্ট হয়ে যায়, কেননা সময় মতো উঠতে পারতেছি না। সাগর দেয় আসার পথে কিছু দেওয়া যায় না, সব কুয়াশা। ওই জায়গায় সিঙ্গেল বাতি থাকতে আমরা ঢুকতে পারতাম। পিনিক বেদি হইলে আমার খুব ভালো হয় যে খালে জানো খালটা চিনেইতে, যে এখান দিয়ে আমরা ঢুকতে পারবো খালে এখানে। বসবাস অনুপযোগী চরের শুটকি সংশ্লিষ্টদের বিভিন্ন চর্মরোগ সহ নানা সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে এখানকার মানুষ। একটা নির্দিষ্ট সময় পর পর তাদের হেলথ কনসার্ন হওয়া শুধু দরকার রয়েছে, এবং ওখানে যদি কোনো সরকারি কিংবা বেসরকারি যদি কোনো মেডিকেল ক্যাম্প করা যায়, সেক্ষেত্রে তাদের জন্য কিছুটা স্বাস্থ্যের জন্য হতে পারে। জীবনমান উন্নয়ন এবং দিক নির্দেশক বাতি স্থাপনের আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। টিউবওয়েল সেটআপের চেষ্টা করছি, আশা করি খুব শীঘ্রই এটা হয়ে যাবে। আর ওখানে যে বেসিক প্রবলেম ইনফ্রাস্ট্রাকচার বা আদার ফ্যাসিলিটিস, এটা ডেভেলপ করার জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কথা বলেছি। আর তাদের একটা দাবি আছে সিগন্যাল লাইট, তো এটা খুব সহজ প্রসিডিওর না, আমি ইচ্ছে করলে পারি এমন না, তো আমরা এ বিষয়ে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করব। দুর্গম চরে প্রতিকূলতার মধ্যে টিকে থাকার লড়াইটা একটু সহজ করতে দৃশ্যমান ব্যবস্থা নেয়ার দাবি উপকূলবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্লাস্টিক ও রাবারের হাওয়াই চপ্পলের ওপর থেকে ভ্যাট অব্যাহতির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে তারা। বক্তারা বলেন, 150 টাকার মধ্যে থাকা প্লাস্টিক ও রাবারের জুতার উপর ভ্যাট পুনরায় আরোপ করায় সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। তারা সরকারের কাছে দ্রুত ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি জানান। দাবি পূরণ না হলে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালনেরও ঘোষণা দেন সমিতির নেতারা।
পানির প্রমাণ বৃদ্ধি পাবে। মোট কথা হইতেছে এই ভ্যাট ইম্পোজ আমরা কোনোভাবে মানি না, মানব না। এটা হচ্ছে একটা পুরানো জুতারে আমরা রিপাইন করে নতুন করি। এতে ভ্যাট থাকলে আমরা শ্রমিক, আমরা এতে ভ্যাট চাই না, আমরা ভোট প্রত্যাহার চাই। সরকার যে পরিমাণে আমাদের উপরে ভ্যাট দাবি করছে আমাদের মালিক কোম্পানির উপরে, এটা আমাদের মালিক কোম্পানি দিতে পারবে না। মৌলভীবাজারে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামার কারণে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। পানির অভাবে জমিতে সেচ দিতে পারছেন না চাষিরা। এ পরিস্থিতিতে বোরো ধান চাষ নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। সেই সাথে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন এলাকাবাসীও। এ সংকটে স্থায়ী সমাধান চান তারা। শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চলছে গভীর নলকূপ থেকে পানি তোলার আপ্রাণ চেষ্টা, তবুও মিলছে না পানি। এই দৃশ্য মৌলভীবাজার জেলার। গত কয়েক সপ্তাহ থেকে পানির তীব্র সংকটে পড়েছেন এলাকাবাসী ও বোরো চাষিরা। ধলাই লাঘাটা নদী সহ পাহাড়ি ছড়াগুলোতেও পর্যাপ্ত পানি নেই। বিভিন্ন স্থানে ক্রচ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাষাবাদের চেষ্টা করছেন কৃষক। সেচের অভাবে বেশ কিছু জমি এখনো অনাবাদি পড়ে আছে। পানির জায়গা গোয়া ফাটি যায়, আলু তোলা ফাটি যায়, আমরা পানি পারাম না। খেত করুন গেলা আগুন মাসও খাইছি মাইর খেত করা তো পানি কম, আর পানি নাই, যে নিচের লেয়ারে পানি নেই। প্রায় 8 কিলোমিটার দূরে যে ডিপ দিছ, খালি 2 বন্ধু তোমার ডিপে পানি দিয়ে তোমার দোলাই থাকে, কিন্তু একটু ডুবে আইলে কেন বরাবর পানি মিলে। এই অঞ্চলে শুধু চাষাবাদের জন্যই পানি সংকট দেখা দিয়েছে তা নয়, গৃহস্থালির জন্য বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন এলাকাবাসী। ভোগান্তির যেন শেষ নেই। আস্তা শরীর দিয়ে আর ইয়া কলর দেখি মারলেও জোর দিলেও কলো পানি আয় না। তাহলে আমরা অনেক কষ্টে আছি। সরকার একটা দাবি যে আমরা দেখে একটু টাকাইতে তারা সকল সময় পানি দেন না, বাসন উসন দিতাম পারে না, কাপড় চোপড় দিতাম পারে না। সংশ্লিষ্টরা বলছেন অনাবৃষ্টির কারণে এ সময়ে অগভীর কূপে পানি থাকে কম। এছাড়া পরীক্ষা নিরীক্ষা ও পরামর্শ না দিয়ে ডিপ টিউবওয়েল বসানো তীব্র পানি সংকটের কারণ বলেও জানান তারা। কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পানির স্তর নেমে গেছে। এটা মূলত হচ্ছে গভীর নলকূপ খননের পরে পানির স্তর নিচে চলে যাচ্ছে, এতে ফসলের সেচের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তো তারা যদি আমাদের উপজেলা কার্যালয়, আমাদের উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সাথে যোগাযোগ করে তাদের নলকূপটা স্থাপন করার পরামর্শ নিত, তাহলে হয়তো সবগুলো নলকূপের সুনির্দিষ্ট গভীরতা স্থাপন করলে এই সমস্যাটা উদ্ভব হতো না। প্রতি বছর এ সময় পানি সংকটে ভোগেন মৌলভীবাজার অঞ্চলের মানুষ। পানি সংকটের স্থায়ী সমাধানে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে হংকং। কর্তৃপক্ষ বলছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের পরিপন্থী। ডব্লিউটিওতে অভিযোগ জানানোর ক্ষেত্রে চীনের দেখানো পথেই হাঁটল হংকং। এর আগে বেইজিং ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির বিরুদ্ধে ডব্লিউটিওতে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছিল। ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দাম আরও পড়েছে। প্রতি ডলারের বিপরীতে এখন পাওয়া যাচ্ছে 87 রুপি। গত সোমবার প্রথমবার ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমতে থাকে। এরপর থেকে ধারাবাহিকভাবে রুপির দর পতন হচ্ছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।